হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব মোহাম্মদ আনিসুর রহমান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাবিব খান, জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানাকে নির্বাচন করে তড়িঘড়ি করে একটি পক্ষপাত দুষ্ট আইন করা হয়েছে, যা সার্বজনীন গ্রহণযোগ্য ছিল না। দ্বিতীয়ত, আওয়ামী লীগের উপকমিটির আদলে সরকারি দলের সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে। সার্চ কমিটি বিভিন্ন ব্যক্তি ও দলের প্রস্তুত 322 জনের নামের তালিকা প্রকাশ করলেও চূড়ান্ত 10 জনের তালিকা প্রকাশ করেনি, যা তাদের কাজের অস্বচ্ছতা প্রকাশ করে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া কাজী হাবিবুল আউয়ালের নিয়োগ পদোন্নতি নিয়ে বিতর্ক সহ অসদাচরণের গুরুতর অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বিতর্কিত নুরুল হুদা কমিশনের সচিব ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান অবসরের পর সরকারের বিশেষ সুবিধাভোগী হিসেবে বিটিআরসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। সিনিয়র সচিব আনিসুর রহমান ও সরকারের সুবিধাভোগী হিসেবে সদ্য অবসরে যাওয়া একজন সচিব। যেখানে সার্চ কমিটির বৈঠকে অংশ নেওয়া নাগরিকদের পরামর্শ ছিল সরকারের বিশেষ সুবিধাভোগী ও সদ্য অবসরে যাওয়া কোনো ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ না দেয়া, সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের 4 জনই সরকারের বিশেষ সুবিধাভোগী। এমনকি প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রয়েছে আইন না মানা সহ বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ। তাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের জোরালো দাবি জানায়। 2014 ও 18 সালের এক পেশে দুটি জাতীয় নির্বাচন সকলের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে গণ অধিকার পরিষদ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় সংবিধান অন্তর্ভুক্ত করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানায়। সংবিধান এমন কোন গ্রন্থ নয় যা পরিবর্তন করা যাবে না, বরং সময়ের প্রয়োজন জনগণের চাহিদার আলোকে গণ দাবি সংবিধান অন্তর্ভুক্ত করাই সরকারের নৈতিক দায়িত্ব গণ অধিকার পরিষদ মনে করে। রোহিঙ্গা সমস্যা সমাধান সহ ভূরাজনৈতিক বাস্তবতায় দেশের উন্নয়ন ও অগ্রগতিতে দেশে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা ও শক্তিশালী গণতন্ত্রের বিকল্প নাই। তাই অনতিবিলম্বে সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনার ভিত্তিতে দেশের চলমান সংকট নিরসন পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি গণ অধিকার পরিষদ উদ্যত আহ্বান জানাচ্ছে। আজকে সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক ডক্টর যুগ্ম আহ্বায়ক রাশেদ মাহফুজুর রহমান, শাকিলুজ্জামান, যুগ্ম সৌরভ হোসেন, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জিলু খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই পর্যায়ে আমাদের আমরা সমাপ্ত করি। ঠিক আছে। গতকালকে পরিবর্তন হয় ভালো নাম বের হবে, এটা হবে না। নূর যেটা বলেছে, প্রত্যেকে তারা বিভিন্ন সুবিধা ভোগী এই সরকারের, আওয়ামী লীগের, এবং তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। ইতিহাসে আমরা দেখেছি যে একটা দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমি মনে করি এই নির্বাচন কমিশনের চেয়ে একটা তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।
তারা থাকলে ইভেন এই নির্বাচন কমিশনকে দিয়ে হয়তো কাজ চালাতে পারবে, কিন্তু ক্ষমতায় কে আছে? এই যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকে, কোনো সুষ্ঠু নির্বাচন এই দেশে হতে পারে না, এটা দুইবার উনি প্রমাণ করেছেন। এবং ওনার যে জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব একটা খুব সুন্দর কথা বলেছেন যে এইবার নির্বাচনটা সুষ্ঠু হবে, সঠিক হবে। এটার মানে কি আপনারা বুঝতে চেষ্টা করেন। এইবার নির্বাচনটা সুষ্ঠু হবে, তার মানে আগের নির্বাচনগুলি যে ফ্রড, উনি এটা স্বীকার করলেন আমাদের সবার কাছে। এখন ব্যাপারটা হলো যে আমরা এই নির্বাচন কমিশনের সাথে এখন নির্বাচন পর্যন্ত কাজ করতে হবে, তারা এখনো একটা সময় আছে। মানুষ কিন্তু একটা পদে গেলে তারা অনেক সময় কিছুটা বদলে যায়, তারা দেশের প্রতি যে তাদের একটা দায়িত্ব আছে সেটা পালন করতে শুরু করে। এরকম কিন্তু হয়েছে ইতিহাসে যে একজনকে দালাল ভেবে তারপর দেখা গেছে যে সে তো তার নিজের কাজ করেছে, সাহস নিয়ে করেছে। আমাদের ৭১-এর নির্বাচনের সময় যিনি সত্তার সাহেব, উনি বাঙালি ছিলেন, কিন্তু লোকে বলতো উনি ইয়াহিয়া খানের দালাল। ইয়াহিয়া খানের দালাল ছিলেন না, উনি ঠিকই নির্বাচনের ফলাফল ঠিকই দিয়েছিলেন সাহস করে। ইয়াহিয়া খানকে যে ফলাফল দিয়েছিলেন সেটাতে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার কথা ছিল। ওকে, সো প্রত্যেক মানুষের মধ্যে হয়তো ওই স্পার্কটা আছে, তারা হয়তো একদিন ভাবে যে আমার বোধহয় ঠিক কাজটা করা উচিত। এই নির্বাচন কমিশনার করতে পারে, এই নির্বাচন কমিশনে যারা আছে তারা অনেক অন্যায় করেছে সারা জীবনে, তারা এটা করেছে এবং বিভিন্ন সুবিধা পেয়েছে, কিন্তু হয়তো তাদের এখন মনে হবে যে আমার বোধহয় দেশের জন্য কিছু করা দরকার। আমি আশাবাদী প্রত্যেক মানুষের মধ্যে ভালো কিছু আছে। আমি আশা করি এই প্রধান নির্বাচন কমিশনের মধ্যেও সেই গুণগুলি আছে এবং সে দেখবে যে দালালি করাটা ঠিক হবে না, দেশের মানুষের সাথে এই বেইমানিটা করলে তাকেও আগের নির্বাচন কমিশনের মতো বদনাম নিতে হবে। আগের নির্বাচন কমিশনের কাজ দেখে আমরা কেউ আশাবাদী না। এই লোকটি তার পুরো ক্যারিয়ারে যা করেছে তাকে মনে রাখবে লোকে দালাল হিসাবে এবং একটা ঘৃণিত দালাল হিসাবে। এবং তাকে, সে যে ১৫০ মানুষ এই স্থানীয় নির্বাচনে মারা গেল এবং জাতীয় নির্বাচনে যে লোক মারা গেল, উনি সন্তোষ প্রকাশ করেছেন একটা ফ্রড নির্বাচনে। এই লোকটাকে আইনের কঠোর ব্যবস্থা নিতে হবে এই লোকটার বিরুদ্ধে। আপনাদেরকে জানাচ্ছি আমাদের দল ক্ষমতায় গেলে এই লোকটার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিব। বিষয় নিয়ে কথা বলতে চাই, এটা হলো খুব গুরুত্ব একটা বিষয়। এটা হলো ইউক্রেনে রাশিয়ার আক্রমণ। এখন এই ব্যাপারে আমাদের সরকারের কোনো পরিষ্কার কথা শোনা যাচ্ছে না। যেই মানুষগুলি সরকারের পররাষ্ট্রের নীতির দায়িত্বে আছে তাদের বোধহয় সেই বুদ্ধি বিবেচনা বিবেক একটু কম, তাদের বোধহয় চিন্তা কঠিন কোনো সিদ্ধান্ত না, আমাদের আপত্তি জানাতে হবে। এবং এই যুদ্ধে কত লোক মারা গেছে আপনারা সবাই জানেন, এবং এই যুদ্ধটা কেন হচ্ছে সেটাও আপনারা জানেন। আমাদের ইউক্রেনের মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার ছিল, জনগণের দাঁড়ানো দরকার ছিল, এবং এই সরকারের একটা কঠোর স্টেটমেন্ট দেওয়া দরকার ছিল। এখন তারা ভারত, রুশ, চীন তাদের পক্ষে, তারা চুপচাপ আছে সেই কারণে কিছু মানুষকে খুশি করার জন্য। কিন্তু আমাদের দেশের মানুষের ফিলিংটা হলো যে ইউক্রেনে একটা বড় একটা অন্যায় হচ্ছে, একটা নিরীহ মানুষের উপরে একটা আক্রমণ করা হচ্ছে। আমরা এটাতে আপত্তি জানাই দল থেকে এবং দেশের মানুষের পক্ষে, কারণ আমাদের সরকার সেই সাহস নাই সেই প্রতিবাদ করার, আনফরচুনেটলি নাই। এত নিম্নমানের পররাষ্ট্র নীতির লোক, নিম্নমানের লোককে দেওয়া হয়েছে পররাষ্ট্র নীতিতে, তাদের এটা বলার ওই সাহসও নাই, সেই বুদ্ধিও নাই। আপনারা এটা জাস্ট খেয়াল করবেন যে আমাদের দল কঠিনভাবে ইউক্রেনের মানুষের পক্ষে দাঁড়াতে রাজি আছে। I will speak
in English for the rest of my statement. Okay. The selection of a chief election commissioner and commissioners yesterday is a very regrettable incident. It is part of the government's plan to rig the next elections. In no country in the region can an election commission be chosen on the basis of the ruling party's desires alone. You will find that in Pakistan, India, Nepal, Sri Lanka, of course, those happen to be democratic countries, unlike our country, which is a dictatorship. In each of those countries, the opposition parties are invited for consultations on this issue. We have not seen any such initiative from this government. This is an autocratic dictatorship, and this is what the type of behavior we expect from them. And with 325 names of people who are loyal to this government or believed to be loyal to this government because they have received financial and other favors from this government, when you pick a name out of the box, what do you expect? You expect a collaborator with this government and someone who will be loyal to them and assist them in rigging the future election. We firmly oppose this. We do not accept that this decision was a correct one, and we invite the government to ask all the opposition parties to join in an effort to create a fair, viable, and acceptable election commission. This is very important for the future of democracy in our country. The previous election commissioner, he has proven how much of a collaborator he is with the ruling party. His sole claim to fame, if any of you have read his CV, is a book on solid waste management in Bangladesh. Solid waste is a euphemism for something else, and that is exactly what he has given this country, solid waste. In terms of the election results and his work, he will be known for providing this country with a fraudulent election result. And he must be convicted and tried for his crimes for his corruption in the election commission and for his crimes against the country's democracy. He is a co-conspirator in the destruction of this country's democracy. And I assure you, wherever he hides, we will find him and we will bring him to trial and punish him. The other big issue is, of course, the issue of Ukraine. And I would like to speak on that. Wars are largely caused by a failure of imagination. People order wars without understanding the tremendous human suffering that wars cause. The killing, the loss of family members, the destruction of property and infrastructure, all these are the terrible consequences of wars and the lack of imagination of leaders who lead these countries into war. Now, we must always, as the people of Bangladesh know, oppose any aggression by large states against small states. As a matter of principle, we are a small state, relatively with weak military capacity at this time. Inshallah, in the future, we will have a stronger capacity to resist aggression by any country. But at this moment, we are a relatively weak, small state. We need to have the ability to join and support other weak states who are facing international aggression. This must be part of our foreign policy. And of course, the people who are handling our foreign policy, the quality of people, they have perhaps very little understanding of the right role of the Foreign Office of Bangladesh. It's an important issue. Why is our government so silent on the issue of warfare and killing in the Ukraine? Is it because they are beholden to India, Russia, and China, countries that they are very friendly with, and they do not wish to displease them? Sometimes, of course, you are forced into that situation. You are so scared that you follow
you just are pushed in a certain direction. But there are some times that you need to make a stand for justice, for what is right, and for opposing hatred and a vicious attack on a small country. The killing in Ukraine, the pictures all of you have seen, the civilians being killed, it's extremely disturbing for us as the people of Bangladesh. And I would like to reaffirm that the people of Bangladesh are horrified at this killing and bloodshed. This unelected Awami League government does not represent the views of the people of the country. They're unelected. So I would like to state that the people of Bangladesh are deeply supportive of the people of Ukraine, as the members of my party are, as the people that we meet in the different districts. They support the cause of Ukraine and the freedom of Ukraine to resist aggression. And I hope all of you will understand that the views of this mercenary and absolutely gutless government do not represent the people of Bangladesh, the views of the people of Bangladesh. I note with interest, from reading history, that the cities of Kiev and Kharkov, which were the scenes of immense battles in the Second World War against the dictator Hitler, have become the scenes of massive conflict in Ukraine. And the resistance of the Ukraine people is something to be commended and supported. In Bangladesh, we also fought a much stronger adversary, and we have sympathy for the people of Ukraine who are fighting a very desperate battle to save their country. I don't want to say anything more about this, but that we regret the terrible loss of life and urge the United Nations and other bodies to urge a halt to this aggression. And we feel that the international community is united in condemning the actions in Ukraine, except for a handful of countries like Bangladesh. And that eventually Russia, which has its own legitimate security interests, and Ukraine can sit together and end this terrible conflict. Thank you very much. আমরা একটু জানতে চাই এই সরকারের অধীনে এই নির্বাচন কমিশনের উপরে আপনারা নির্বাচনে যাবেন কি যাবেন না, আপনাদের অবস্থানটা একটু পরিষ্কার। আমরা অনেক শুরু থেকেই আমরা বলে আসছি যে আমাদের দলের পক্ষ থেকে যে বর্তমান সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচন, স্থানীয় কিংবা জাতীয়, আমরা অংশ নিব না। আর বর্তমান নির্বাচন কমিশনে নিয়োগ পাওয়া 5 জন নির্বাচন কমিশনারদের সম্পর্কে ইন্ডিভিজুয়ালি আমরা আমাদের মোটামুটি তাদের অ্যাক্টিভিটিস এর ফলে আমাদের একটা মতামত আমরা তুলে ধরেছি। সেখানে আমরা স্পষ্ট করেছি যে এই নির্বাচন কমিশন যদি নির্বাচন কমিশন হয় পরবর্তী সময়ের জন্য, এবং সেখানে যদি একটা কেয়ারটেকার হয়, তাহলে এই নির্বাচন কমিশনের সবাইকে পদত্যাগ করতে হবে না, কিন্তু এটাকে পুনর্গঠন করতে হবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই নির্বাচন কমিশনকে স্বাগত জানাচ্ছি, এবং আপনারা দেখি একই সাথে মাঝে মাঝে থাকেন, সেক্ষেত্রে আপনাদের মন্তব্য কি? এটা একটা কোশ্চেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনাদের তো নিবন্ধন প্রক্রিয়াতে সেটার কি অবস্থা? যদি নির্বাচনে আগে নিবন্ধন না পান সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? আচ্ছা, আগামীতে যদি নির্বাচন দেশে হয় তাহলে অবশ্যই আমরা নিবন্ধন পাবো, এবং সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আমরা নিবন্ধন পাবো। কিন্তু এই অসুস্থ সরকার এবং অসুস্থ কমিশন দিয়ে তো নির্বাচন কিংবা নিবন্ধন আশা করা যায় না। সেক্ষেত্রে আমরা ভাববো পরবর্তী পরিস্থিতি অনুযায়ী কিভাবে আমাদের নিবন্ধন প্রক্রিয়াকে আমরা আগায় নিতে পারি, নিবন্ধন পেতে পারি, সে বিষয়ে আমরা আমাদের কর্মকৌশল ঠিক করবো এবং আগাচ্ছি সে অনুযায়ী। আর দ্বিতীয়ত, জাফরুল্লাহ চৌধুরী একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে, যে কোনো বিষয়ে মতামত দেওয়ার আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে, সেটা তার জায়গা থেকে সে বলতে পারে, সেটা তাকেই জিজ্ঞাসা করতে পারেন। আমরা বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষকে আমাদের দলের আমাদের বিভিন্ন প্রোগ্রাম ইনভাইট করি, যারা এই সময় দেশের জন্য কথা বলে, তাদের সাথে আমরাও যাই। কিন্তু তার মানে এইটাই যে তাদের সবকিছুকে আমরা ধারণ করি কিংবা আমাদের সবকিছুকে আবার তারা ধারণ করে।
এই স্টেটমেন্টটা আমাদের দলীয় পজিশন, এটাতে আর কোনো মানে আর কারো কিছু দলের মধ্যে আমাদের দলের কোনো সদস্যের এই ব্যাপারে আর কিছু বলার নেই। সো আমাদের এটাই পজিশন ফাইনাল। রিটেন ডকুমেন্টসে আমরা আর ওনার প্রশ্ন উনি আমাকে করেছিলেন, না আমরা কখনো এই সরকারের, এই শেখ হাসিনার আর আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা আমরা অনেকবার বলেছি, নূরও বলেছে, আমি আবার বললাম আপনাদের ইনফরমেশনের জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই আপনাদের জন্য